টাইম যেহেতু এমনিতেই কম আছে, তা আমাদের গত সেশনটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। এখানে আমাদের একটা রিগ্রেশন ইকুয়েশন বের করার যে বিষয়টা আছে, এইটা দিয়ে মানে লাস্ট ক্লাসটা আমরা আলাপ করে শেষ করেছিলাম, এইটা দিয়ে শেষ করবো এবং আমাদের এই রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস এইটার এখানে শেষ করে তারপরে আজকেই দেখি ফোরকাস্টিংটা শুরু করে তারপরে শেষ করবো আর কি আজকে। তো এখানে বলছে যে কোম্পানি হ্যাজ দ্য ফলোইং। আমার কথা শোনা যাচ্ছে আপনাদের ওখান থেকে? জি স্যার। ওকে ওকে। এ company has the following data on its profits and advertising expenditure for the last 6 years. তাহলে আমরা দেখি একই ধরনের প্রবলেম সব, যে প্রফিট একটা দেওয়া আছে, এই প্রফিটের এগেইনস্টে যে সারা বছরের যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ছিল সেইটা মোট 6টা দেওয়া আছে। এখন ফার্স্ট হচ্ছে এখানে দি forecast the profit for the next year if an advertising budget 800,000 pound is allocated. এখানে তো যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এখানে প্রফিট আছে মিলিয়ন পাউন্ডে, 11.3 মিলিয়ন পাউন্ড, 12.1 মিলিয়ন পাউন্ড এইভাবে আছে। ঠিক একইভাবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার যেটা, এটাও মিলিয়ন পাউন্ডে 0.52 মিলিয়ন। এখন আমি যদি বলি যে এই 0.52 মিলিয়নের যদি আমি ফুল ফিগারে লিখি তাহলে কি লিখতে হবে? তাহলে মিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ 1 লিখে 6টা শূন্য। এটা হচ্ছে 1 লিখে 6টা শূন্য মানে 1 মিলিয়ন, তার মানে হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষতে 1 মিলিয়ন, যেটাকে আমরা যদি শুধুমাত্র মিলিয়ন হিসাবে লিখতে যাই তাহলে আমরা লিখবো 1 মিলিয়ন মানে 1 লিখে 6টা শূন্য হবে। তাহলে এই যে 0.52 মিলিয়ন মানে কি? 0.52 মিলিয়ন মানে 0.52 ইন্টু 1 লিখে 6টা শূন্য গুণ করলে হবে কত? 5,20,000। তার মানে এই যে 0.52 মিলিয়ন এটার মানে হচ্ছে 5,20,000। তাহলে এই যে 8 লক্ষ এইটা সমান কত মিলিয়ন? 0.80 মিলিয়ন স্যার। 0.80 মিলিয়ন বা 0.8 বলতে পারেন বা 0.80 বলতে পারেন, একই কথা, 0.80 মিলিয়ন। তাহলে আপনার যদি এই দুটো ভেরিয়েবল নিয়ে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুটোকে নিয়ে যদি আপনি কোনো ইকুয়েশন ফর্ম করেন যেখানে আপনি এই ফিগারগুলো ইউজ করবেন, ওই যে 6টা শূন্য ওইটা আনবেন না সিনে, তাহলে যখন আপনি ফিউচার ফোরকাস্টে যাবেন যে এত অ্যাডভার্টাইজিং বাজেটের জন্য প্রফিট কত হবে, তাহলে ওই ইকুয়েশনের ভিতরে কিন্তু খবরদার 8 লক্ষ লিখতে যাবেন না, তাহলে অঙ্কটা ভুল। এই জায়গায় লিখবেন কত? যে 800,000 ইকুয়াল টু 0.80 মিলিয়ন। তাহলে ওই ইকুয়েশনে 0.80 এটা হবে আবার মিলিয়নে প্রফিটটা বেরোবে। তো এইটাই হচ্ছে বিষয়। এখন এই জায়গাটাই ফার্স্ট আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। অ্যাডভার্টাইজিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যাডভার্টাইজিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং সেইটার উপর ডিপেন্ড করছে প্রফিট, তাই না? জি স্যার। তাহলে এক্স কলাম হেড হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের এইটার উপরে, তাই না? আর ওয়াই হবে এইটার উপরে। তার মানে আমরা অঙ্কটা করার সময় এই কলামটাকে সামনে নিয়ে যাব, নিয়ে লিখবো এক্স, তার নিচেই এই 6টা ফিগার, তারপরে দ্বিতীয় কলাম হবে এইটা ওয়াই, 6টা ফিগার। তারপরে আমরা যাব আমাদের ওই যে কনস্ট্যান্টটা আমাকে বের করতে হয়, কোএফিসিয়েন্টটা, ওই কোএফিসিয়েন্টটা বের করার জন্য আমার কি কি দরকার হবে। ওখানে আমরা গতদিন দেখেছি যে ওইটা আমাদের কি কি দরকার হয়, আপনাদের খেয়াল আছে? জি স্যার। এটা কি কি দরকার হবে? একটা হলো যে এক্স এবং ওয়াই এর গুণফলটা দরকার হবে, আর একটা কি দরকার হবে? এক্স স্কয়ারের মান দরকার হবে, এক্স স্কয়ার, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা সেটার স্কয়ারটা দরকার হবে।
তার মানে প্রথম কলাম হবে এইটা, উপরে এক্স, দ্বিতীয় কলাম হবে এইটা, উপরে ওয়াই, তারপরে হবে এক্স স্কোয়ার, তারপরে হবে এক্স ওয়াই। এইটা করলেই আমার অঙ্কটা করার জন্য যা যা দরকার সব বের হয়ে যাবে। এখানে দেখেন অঙ্কটা ওইভাবেই আছে। এই যে সেকেন্ড কলাম যেটা আমার প্রবলেমে ছিল, এটাকে আমি এক্স লিখে কলাম করলাম, পরেরটা ওয়াই লিখে সেকেন্ড কলাম, তারপরে এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই এর কলামটা বের করলাম, সবগুলোর যোগ করলাম, সামেশন হচ্ছে এইটা। এখন আমরা জানি বি ইকুয়াল টু এইটা, গতদিন আমরা দেখেছি। এখানে মানগুলো যদি আমি বসিয়ে দিই, আচ্ছা এই মানগুলো বসাতে গেলে কারোর কোনো সমস্যা হবে কিনা বলেন? যে এই যে সামেশন দিয়ে বিভিন্ন জিনিস লেখা আছে, আসলে এই টেবিল থেকে সেই জিনিসগুলোকে চিহ্নিত করতে কারোর কোনো সমস্যা আছে কিনা? যেমন প্রথমটা আছে কি এন, এনটা কি? এন হচ্ছে এই নাম্বার অফ ডেটা, কয় বছর? 6 বছর, অতএব 6। তারপরে আছে কি সামেশন এক্স ওয়াই। এখন সামেশন এক্স ওয়াই কোনটা এখানে? এক্স এর গুণফল যোগ করে। হ্যাঁ, এই যে এক্স ওয়াই এর সামেশন মানে যোগফল, এই যে যোগফল যেটা আছে 54.330, এই দেখেন 54.33 মাইনাস সামেশন এক্স কোনটা হবে? এই যে এক্স এর যে সামেশন বা সাম যোগফল 3.91 ইনটু সামেশন ওয়াই মানে 82.3, এইভাবে লিখলাম। নিচেই এন এর মান 6 সামেশন এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার এইটার যোগফল যেটা, এটা হলো সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কয়ার, এই যে সামেশন এক্স হচ্ছে 3.91, এইটার হোল স্কয়ার। এইটাকে সিম্পলিফাই করবেন, করলে পরে হবে 18.7। এটা একটা লাগে। এখন এর মান যদি আমি বের করতে যাই, আমরা গতদিন দেখেছি এক্স এবং ওয়াই এর এভারেজ বা মিন ভ্যালু লাগে। এখন এক্স এবং ওয়াই এর মিন ভ্যালুটা কিভাবে বের করব? এই যে যোগ এক্স এর যোগফলকে এন দিয়ে ভাগ করলে এক্স বার বা এক্স মিন বা এক্স এভারেজ বের হয়ে যাবে, আর একইভাবে ওয়াই এর সামেশনকে এন বা 6 দিয়ে ভাগ করলে ওয়াই বারটা বের হয়ে যাবে। এই দুটো এখানে বসালে a ইকুয়াল টু ওয়াই মাইনাস বিএক্স, এইটা বসালে 1.56, এটা হবে এর মান। তাহলে আপনি এর মান পেয়ে গেলেন 1.56, বির মান পেয়ে গেলেন 18.67। তাহলে ইকুয়েশনটা কি হবে? y ইকুয়াল টু a প্লাস bx, আমরা জানি ইকুয়েশন হবে এইটা। তাহলে y ইকুয়াল টু a মানে 1.56 প্লাস bx মানে 18.67x, এইটাই এই যে y ইকুয়াল টু a প্লাস bx, এইটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন। কিন্তু আপনার কাছে কিন্তু ইকুয়েশন চাইনি। প্রবলেমটাই কি চেয়েছিল আপনার কাছে? আপনাকে কোথাও বলেনি যে আপনি এই রিগ্রেশন ইকুয়েশনটা বা রিলেশনশিপ যেটা সেইটা বের করেন, সেটা কিন্তু বলে নাই। আপনাকে বলছে যে ফোরকাস্ট দ্য প্রফিটস ফর দ্য নেক্সট ইয়ার, ফর দ্য নেক্সট ইয়ার ইফ অ্যান অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ইজ 800,000। তার মানে পরের বছরে আমি যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়াতে বাড়াতে এই যে 0.75, তার পরের বছরে আমার যেটা হলো যে এটা আমি এটা বাড়াবো 80 করে দেবো। তাহলে 80.80 যদি করি, তাহলে এর প্রফিটটা, সম্ভাব্য প্রফিট কত হতে পারে? দেখেন এখানে কিন্তু আপনাকে বলে না যে ইকুয়েশন বের করতে, কিন্তু ওইটা করতে গেলে আমার ইকুয়েশন দিতেই লাগবে। সেই ক্ষেত্রে আমি ইকুয়েশনটা বের করলাম। এক্স এর মান দেখেন এই যে 0.80 বা পয়েন্ট, তাহলে এখানে 0.8 বসালে 16.496 বা 16.5 প্রজেক্টেড প্রফিট হবে। তাহলে আমাদের দেখেন লাস্ট ইয়ারে ছিল 15.2 মিলিয়ন পাউন্ড প্রফিট। যখন আমি 0.75 থেকে এটা 0.80 করব, তখন আমার প্রফিট হওয়ার কথা 16.50। তাহলে 16.50 এখন আমার এইটাই হচ্ছে টার্গেট, মিনিমাম এক্সপেকটেশন আমার এইটাই থাকবে যে আমি আগামী বছরে এত টাকা প্রফিট করব। চেষ্টা থাকবে অবশ্যই এর চেয়ে বেশি কিভাবে করা যায়। তা এইটাই হচ্ছে এই অঙ্কের সম্পূর্ণটা। এখন একটা বিষয় যেটা বললাম, এই যে 0.80 না লিখে যদি আমি 800,000 লিখতাম এখানে, তাহলে সমস্যাটা হতো কোথায়? সমস্যাটা হতো এই যে এর ক্ষেত্রে এ কিন্তু 1.56, এটা কিন্তু মিলিয়ন পাউন্ড, তখন কিন্তু এইটাকেও 10⁶ করতে হবে। সেই জন্য অঙ্কটা যেভাবে দেওয়া থাকবে আপনার এখানেও ডেটাটা সেইভাবে ইনসার্ট করবেন, এটা যেন ক্লিয়ার। তাহলে এটা আমরা নেক্সট
স্লাইডে যাচ্ছে, দেখেন এইটা এই অঙ্কটাও কোনবার যেন আসছে, যতদূর আমার মনে পড়ে, অবশ্য দ্বিতীয়টা, প্রথমটা আমি এখনো দেখিনি। প্রথমটা আপনাদের নামাজের জন্য যখন গ্যাপ দরকার হয় আমাকে একটু সিগন্যাল দেন স্যার। তাহলে অঙ্কটা শুরু করার আগে দিয়ে একটা দিয়ে দেন 5 মিনিটের জন্য। এখনই দিয়ে দেবো? এখনই দেন, আবার মুখে সাউন্ড। আচ্ছা, তাহলে এখন থেকে কি দিয়ে দেবো টাইমটা? জি স্যার, এখন থেকে 5 মিনিট যাচ্ছে। ওকে 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 5 মিনিট হবে স্যার। স্যার একটু বেশি লাগবে। এমনি করুন 5 মিনিট। একটু বেশি লাগবে স্যার। 25 থেকে শুরু করুন। স্যার আমাদের ব্রেক টাইম কতক্ষণ? ব্রেকটা তো কেউ বললেন 5 মিনিট, কেউ বললেন 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আসেন 7-8 মিনিটের ভিতরে আমি। জি স্যার।
তো আমি তো হিসাব রাখতে পারি নাই, কয় মিনিট টাইম গেল আমাকে একটু সিগন্যাল দিন তো স্যার আপনারা। আমরা তো চলে আসছি স্যার। ও চলে আসছেন না, আচ্ছা তাহলে আমি শুরু করতে পারি না? জি স্যার। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এই যে আমরা রিগ্রেশন ইকুয়েশনের যে অঙ্ক করছি, উপরের প্রবলেমটা যদি আমরা একটু দেখি, যে in a forecasting model based on y equal to a plus bx, this is the general form of regression equation, আমরা জানি y equal to a plus bx. The intercept, আপনাদের খেয়াল আছে a এবং b এর এক্সপ্লেনেশন গত ক্লাসে আমরা কি দিয়েছিলাম? a হচ্ছে intercept from the y axis, অথবা শুধু intercept বলতে পারেন। b is the slope with the x axis. এখন intercept বলছে 234. If the value of y is 491, মানে এই যে y এর ভ্যালুটা দেওয়া আছে 491 পাউন্ড, and x is 20, তাহলে বলছে যে স্লোপ কত? স্লোপ মানে হচ্ছে b এর ভ্যালুটা কত? 2 ডেসিমাল প্লেসেস। এটা তো সহজ, এটা তো সবাই বুঝতে পারছেন কিনা অঙ্কটা? সেটা তো নরমাল ইকুয়েশন সলভ করলে হয়। হ্যাঁ হ্যাঁ, y এর মান 491, এর মানটা দেওয়া আছে ইন্টারসেপ্ট 234। এই অঙ্কটা দেওয়ার মূল কারণ যে আপনি ইন্টারসেপ্ট চেনেন কিনা, স্লোপ চেনেন কিনা। কারণ দেখা যাবে যে বললো যে ইন্টারসেপ্ট 234, আপনি বি এর জায়গায় 234 বসিয়ে দিলেন, কিন্তু তাহলে তো হবে না। ইন্টারসেপ্ট আসলে এ, এখানে 234 বসাইতে হবে। আপনি বি এর মান হচ্ছে, বি হচ্ছে স্লোপ, এখানে বি এর ভ্যালু বসাইতে হবে কত? বি এর ভ্যালুটা বের করতে বলছে নাকি? বের করতে বলছে। তাহলে বি ইকুয়াল টু কত? প্রথমে ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন যে b equal to y minus a divided by x, তাই না? y minus a divided by x, তাহলে y 491 minus a মানে 234, বিয়োগ করলে কত হয়? 491 থেকে 234 বাদ দিলে যেটুকু হয় সেটাকে এই 20 দিয়ে ভাগ দিলে অ্যান্সার পাওয়া যাবে। একদম প্রথমে ইকুয়েশনটাকেই সংক্ষিপ্ত করে নেবেন যে b equal to this, তখন মানগুলো বসাই দেবেন, খুব সহজে চলে আসবে। আগেই মান বসানোর দরকার, যেটা মনে আর 20 দিয়ে ভাগ দিলে কি b এর মানটা বের হবে?
হ্যাঁ আপনি দেখেন এই যে এইটাকে রিঅ্যারেঞ্জ করেন তো নিজে মুখে মুখেই করেন, খাতা কলম লাগে। 257 divided by 20. হ্যাঁ bx equal to y minus a, এটা ঠিক আছে কিনা? bx equal to y minus a, জি। b is equal to y minus a divided by x. হ্যাঁ b equal to y minus a divided by x। আর এখানে বিটা কি স্লোপ বললেন? হ্যাঁ বিটাই স্লোপ আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট, ঠিক আছে। আবার আপনাদেরকে এইভাবেও বলতে পারে যে মনে করেন যে এই রকম আমি একটা প্রশ্ন করলাম যে ওয়াই বললাম না, বললাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ 491 এন্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ 20, এক্স ওয়াই বললাম না, ঠিক আছে। ইন্টারসেপ্ট এত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এত, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এত, ফাইন্ড দ্য স্লোপ, বি এর কথাও বললাম না। তাহলে কিন্তু আপনাকে চিনতে হবে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্টারসেপ্ট আর কোনটা স্লোপ। না চিনলে কিন্তু আপনি অঙ্কটা সলভ করতে পারবেন না, অথচ অঙ্কটা কিন্তু খুবই সহজ। নেক্সট আমরা প্রবলেমটা একটু দেখি। স্যার 2 ডেসিমাল প্লেসটা কি হবে স্যার? হ্যাঁ 2 ডেসিমাল প্লেসেস, ডেসিমাল প্লেসেস 2 মানে আপনি যে 20 দিয়ে ভাগ করার পর যদি দেখেন যে দশমিকের পরে অনেক ঘর চলে আসে, আপনি 2 ঘর পর্যন্ত রাখবেন, 2 ঘরের পরে আর কিছু না থাকলে শুধু 0 রাখবো। 0.00 দিলেই হবে। যদি ক্লিয়ার স্যার, ক্লিয়ার। পূর্ণ সংখ্যা আসে তাহলে 0.00 রাখলেই হবে। হ্যাঁ যদি পূর্ণ সংখ্যা আসে 0.00, আর যদি দেখেন যে অনেক কিছু আসছে পরে তাহলে 2 ঘর রাখবেন। থার্ড ডিজিটটা যদি 0 1 2 3 4 হয় তাহলে ওই 2 ঘর যেমন আছে অমনই রাখবেন। আর যদি দেখেন 5 to 9 পর্যন্ত কোনো একটা হয় তাহলে ওই 2 ঘরের জায়গায় 1 বাড়িয়ে দিবেন। এটা খেয়াল আছে আমার মনে হয় আপনাদের। জি স্যার, বেসিক ম্যাথমেটিক্সে করাইছেন। হ্যাঁ তারপরে নেক্সট প্রবলেমে আমরা একটু যাই। A travel agency has kept records of the number of holidays booked and the number of complaints received over the past 10 years, গত 10 বছরের। The data is as follows. অঙ্কটা আমরা পরে আরো অ্যানালাইসিস করব যে আসলে কি মিন করছে। এটা প্রথমে খেয়াল রাখেন, ট্রাভেল এজেন্সি আমরা জানি এদের কাজ হলো ওই বিভিন্ন ট্রাভেল অ্যারেঞ্জ করা পর্যটকদের জন্য। ইয়ার 1 to 10, নাম্বার অফ হলিডেজ বুকড হচ্ছে এত, আর নাম্বার অফ কমপ্লেইন্টস রিসিভড হচ্ছে এইভাবে। দি এজেন্সি সাসপেক্ট দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ বুকিংস and the volume of complaints and wishes to have some method of estimating the number of complaints given the volume of bookings. এখানে কিন্তু কোথাও আপনাকে বলে নাই যে এটা রিগ্রেশন ইকুয়েশনের অঙ্ক। আপনাকে পড়ে বুঝে নিতে হবে যে যেহেতু দুটো ভেরিয়েবলের ভিতরে একটা সম্পর্ক স্থাপনের বিষয় আছে, অতএব এটা রিগ্রেশন ইকুয়েশনের অঙ্ক। তা এখানে বলছে যে নাম্বার অফ হলিডেজ বুকড, তার মানে আমরা জানি যে 1 বছরে আমরা যদি শুক্রবার ধরি ছুটির দিন তাহলে 52টা পাওয়া যাবে, যদি শনিবার ধরি আরো 52টা, দুটো মিলে হয়তো 104টা। এরপরে যদি আরো কিছু ছুটি টুটি ধরি বিভিন্ন কাজ যেটা শুক্র শনিবারে পড়ে না, খুব বেশি হইলে কত হবে আমার মনে হয় হয়তো 120 বা 25 এইরকম হবে। তাহলে এই যে 246 মানে কি মিন করছে? 246 নাম্বার অফ হলিডেজ বুকড, এখানে বলছে কিন্তু যে অর্ডারের সংখ্যা। প্রথম বছরে আসলে ওই যে তারা শুধু হলিডেতেই এই ট্রাভেল গুলো অ্যারেঞ্জ করতো এবং সেখানে দেখা যেত যে ওই হলিডে গুলোতে প্রথম বছরে তারা বুকিং পেয়েছে 246টা, দ্বিতীয় বছরে পেয়েছে 192টা, তৃতীয় বছরে 221টা, এইভাবে তারা আবার অষ্টম বছরে 582টা, যত দিন যাচ্ছে এটা বাড়ছে। এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখছে যে তাদের এই সার্ভিস সম্পর্কে তাদের কমপ্লেইনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। যে তাহলে তারা ধারণা করছে যে এই যে বুকিংস এর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কমপ্লেইনের সংখ্যাও যেহেতু বাড়ছে, অতএব এই দুটোর ভিতরে একটা সম্পর্ক আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে দুটো ভেরিয়েবল দেওয়া আছে এর ভিতর কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট? স্যার বুকিংটা ইন্ডিপেন্ডেন্ট আর রিসিপ্টটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ বুকিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ বুকিংটা তো এমনিতেই হবে, বাইরের কাস্টমার অর্ডার করলে সেটা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে বুকিং যত বাড়বে এই কমপ্লেইন তত বেড়ে যাচ্ছে, অর্থাৎ কমপ্লেইনটা নির্ভর করছে হচ্ছে বুকিং এর সংখ্যার উপরে। অতএব ঠিক আছে আপনাদের কনসেপ্ট যে এই বুকিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এক্স আর এইটা হচ্ছে ওয়াই। তাহলে
আমার মনে হয় যে অঙ্কটা এবার নিজেরা করতে পারবেন। আপনারা এক্স লেখে তার নিচেই এইগুলো এরকম পাশাপাশি না লেখে, পাশাপাশিও লিখতে পারেন আপনারা, কিন্তু এইভাবেও লিখতে পারেন যে এক্স কলন দিয়ে এই কয়টা লিখলেন, তারপরে ওয়াই কলন দিয়ে এই কয়টা লিখলেন, এরপরে লিখলেন এক্স স্কোয়ার দিয়ে এই যে এইগুলো সব স্কোয়ার করে যার যার নিচে সাজিয়ে দিলেন, তার নিচে রাখলেন এক্স ওয়াই, অর্থাৎ এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইভাবে গুণ করে নিচেই দিলেন। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা হবে কি, যখন আপনি এই দুটো এইটাকে স্কোয়ার করবেন তখন কিন্তু অনেকগুলো ডিজিট চলে আসবে, দেখা যাবে যে খাতায় এইভাবে আর জায়গা দেওয়া যাচ্ছে না, বা যেটা যে সালের নিচে ওইটা থাকার কথা সেই সালের নিচে থাকার কষ্টকর হয়ে যাচ্ছে, রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। এই কারণে সবচেয়ে ভালো হয় উপরে এক্স লেখে নিচে এইগুলোকে ভার্টিক্যালি সাজিয়ে নেবেন। ভার্টিক্যালি সাজিয়ে নিলে তখন ওই নিচের দিকে যতই যাক, নিচের দিকে আমার খাতার স্পেসের তো কোনো সমস্যা নেই, এটা আগেই ফিক্স, আর পাশাপাশিও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তা এইভাবে অঙ্কটা সাজিয়ে করতে, এই অঙ্কটা কিন্তু আসছে এর আগে পরীক্ষায়, কত সালে আমি ঠিক বলতে পারছি না। তাহলে এটা পারবেন আশা করি, কারণ এটা সলিউশনটা এখানে না, এটা আপনাদের বইতে আছে। এখন আমি কোত্থেকে বইয়ের কোত্থেকে নিয়েছি আমার ঠিক খেয়াল আসছে না, আপনাদের বইতে দেখতে পারেন আর কি আছে কোন জায়গায়। হলিডে বুকিং এটা মনে হয় ইসেই আছে কিনা, আপনার ওই যে মক টেস্টে আছে কিনা বলতে পারছি না কিছু, যদি থাকে তাহলে আপনারা ওখান থেকে একটু, ও না এইটা আছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 32, আমার কাছে যেটা আছে বই টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 32, এটা কত নাম্বার চ্যাপ্টারে আমরা শিখেছিলাম, দেখেছিলাম কত, রিগ্রেশন চ্যাপ্টার 7 এ আছে সফট কপিতে। আচ্ছা চ্যাপ্টার 7 এ, তাহলে এখানে আছে কি কে জানে। স্যার আমার বুকে চ্যাপ্টার 5 এ। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে যেটা আছে এটাও চ্যাপ্টার 5 এ, আর এই যে যেটা দেখাচ্ছি এটা হলো চ্যাপ্টার 7 এ। আচ্ছা এটা একটু দেখে নিন। আর এখানে না থাকলে আপনারা দেখেন ভিতরে আছে হয়তো, যেখানেই থাক এটা আছে, এই স্যার আছে 32 নম্বরটাতে। 32 নম্বর না? জি স্যার। 32 7 পয়েন্ট কত? স্যার আমার তো পুরানো এডিশন। ও পুরানো তো, হ্যাঁ ওইটাতে তো 32 এ আছে জানি, দেখে এটাতেও আছে স্যার আপনারা 7.3 তে আছে লিস্ট স্কয়ার অ্যানালাইসিস 7.3, আপনার 298 পেজ সফট কপিতে। 298, আচ্ছা এই যে এইটাতে না, হ্যাঁ এই যে 7.3 নিচে আছে এইটা। হ্যাঁ এই যে নিচে অঙ্কটা আছে, এটা এখানে আছে মানে সলিউশনটাও আছে, এটা আপনারা একটু দেখে নিন, অঙ্কটা সহজ, এটা সহজেই বুঝতে পারবেন যেভাবে বলে দিলাম। এখন তাহলে এর পরের স্লাইডটাই কি আছে আমরা একটু দেখি। এই অঙ্কটারই মনে হচ্ছে নাকি, নাকি এইটা 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 আমরা এখন দেখলাম কোনটা, এইটা আমরা দেখলাম তাই না? এরপরে আছে এইটা, এইটা কি ওইটারই? হ্যাঁ এই যে এই অঙ্কটারই এখানে আরো যে রিকোয়ারমেন্ট গুলো আছে যেটা আপনাদের বইতে আছে, যে ওই অঙ্কটা থেকে আপনাকে কি কি বের করতে বলছে সেই বিষয়টা এখানে আছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট বি গিভিং ইওর অ্যান্সার টু দ্য, আচ্ছা 3 ডেসিমাল পয়েন্ট। এইটা বইয়ের পেজ নাম্বার কত স্যার? আপনার কাছে বই কোনটা আছে? সীমার বই আছে স্যার। সীমা সফট সীমা কপি যেটা কাপলার। সীমা আমার কাছে একটা চ্যাপ্টার 5 এ না চ্যাপ্টার 7 এ আপনার ওখানে? স্যার কাপলানের বই হলে চ্যাপ্টার 5 হবে। হ্যাঁ চ্যাপ্টার 5 যেটা সেইটার পেজ নাম্বার আমার এখানে আছে 209। 209 দেখি হ্যাঁ স্যার। হয়তো 1-2 পৃষ্ঠা এদিক ওদিক হতে পারে আপনাদের অন্য এডিশনে। জি স্যার দেখতেছি স্যার। হ্যাঁ আর চ্যাপ্টার যেটা 7 এ আছে সেইটাই হবে কত দেখলাম আমরা 299। হ্যাঁ ওইটা একটু দেখে নিন। তা এখানে এই যে রিকোয়ারমেন্ট গুলা যে কি কি চাচ্ছে, এ বি সি ডি,
ফার্স্ট হচ্ছে বি এর মান আসলে ওই ইকুয়েশনটাই চাচ্ছে, এই যে ইকুয়েশনটা বেরোবেই যে এইরকম y ইকুয়াল টু 31 প্লাস 0.4x। এখন বললো যে বি এর মান কত, এই যে এটা দেখে বোঝা যাচ্ছে বি এর মান বেরোবে 0.4। আবার এখানে বলছে 3 ডেসিমেল, অর্থাৎ আপনি বি এর মানটা বের করবেন কিন্তু এই দশমিকের পরে 3 ঘর, সেটা হতে পারে 0.400 হতে পারে। কারণ কত হবে সেটা অঙ্ক করে আপনারা বুঝতে পারবেন। এখানে হিন্টস দেওয়া আছে, দেখেন এই যে আপনি যে পুরো অঙ্কটা করবেন সেখানে সামেশন এক্স কত হবে এটা দেওয়া আছে, সামেশন ওয়াই কত হবে দেওয়া আছে। এগুলো একটু আপনারা নিজে করার পরে এটার সাথে মিলিয়ে দেখবেন যে আপনাদের অঙ্কটা ঠিক হলো কিনা। তারপরে বি এর ওই ফর্মুলাটা বসিয়ে দেবেন, বি এর মানটা বেরোবে, এটা হয়তো 0.4 সামথিং কিছু একটা এখানে আসবে। তারপরে আসছে যে এই যে বি এর মান এত, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট এ। রিগ্রেশন কোএফিসিয়েন্ট এর মান যদি বের করতে যান তাহলে এক্স বার এবং ওয়াই বার লাগবে। এখন এক্স বার কত, এই যে সামেশন এক্স আছে একে এন দিয়ে ভাগ, এন মানে 10 বছর, তাহলে 10 দিয়ে ভাগ, অর্থাৎ 394.8 হবে এক্স বার, আর 189.4 হবে ওয়াই বার। তাহলে এক্স বার ওয়াই বার এবং বি এর মান দেওয়া আছে, অতএব আপনি এর মান সহজেই পেয়ে যাবেন এ ইকুয়াল টু ওয়াই মাইনাস বি এক্স। এখান থেকে তা আপনি এর মান বির মান পেয়ে যখন যাবেন তখন কিন্তু আপনার এই ইকুয়েশনটাই পেয়ে গেলেন, এর মান বেরোবে 31। এইটা যখন বেরোয় যাবে তখন আপনাকে বলছে যে 750 যদি হলিডে হয় তাহলে পরে কমপ্লেইন কত হতে পারে। আপনি দেখেন আবার অঙ্কটাতে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু যে হলিডে বুকিং দেওয়া আছে সেটার হাইয়েস্ট আছে হচ্ছে 674, আপনাকে বলছে 750 যদি হয় পরের বছরে, তাহলে পরের বছরের কমপ্লেইন কত হতে পারে। ওই ইকুয়েশনটাই এই যে এক্স এর জায়গায় 750 বসিয়ে দেন। এখানে বলছে কি নাম্বার অফ কমপ্লেইন্টস ইফ 750 হলিডেজ আর বুকড, তাহলে এখানে 750 বসিয়ে দেন, 750 বসিয়ে দিয়ে 0.4 দিয়ে গুণ দিয়ে 31 যোগ দেন, সেইটাই হবে আপনার নাম্বার অফ কমপ্লেইন্টস। এইটাই হচ্ছে অঙ্ক। আর ডি নাম্বারে আছে forecast the likely number of complaints if 750 holidays are booked giving your answer to the nearest whole number। এইটাই এখানে এখানে দুটো একই অঙ্ক আসলে। এই ইকুয়েশনটা ধরার পরে আপনাকে ওইটা বের করতে বলছে, আর একটা হচ্ছে যে ঠিক এই ইকুয়েশন হুবহু ফলো করবেন না, আপনাকে যে জিনিসগুলো বের করতে বলছে সেইটা বের করার পরে দেখবেন যে ওই ইকুয়েশনটার চেহারাটা কেমন আছে সেইটা। আপনাদের বইতে এটা করে দেওয়া আছে, আপনারা এখানে একটু দেখে নিয়েন। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং একটা আছে 32, হ্যাঁ 32, এটা 32 লিস্ট স্কয়ার, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য কোঅর্ডিনেট। তবে 32, হ্যাঁ 32 তে কিন্তু এই অঙ্ক না, এটা এখানে কিন্তু অন্য জিনিস চাচ্ছে, আর এর মান চাচ্ছে, এইটা কিন্তু এইটা না, এইটা বি কেয়ারফুল। এই জায়গায় আপনাদের বইতে যেটা দেওয়া আছে এই অঙ্কটা আবার অন্য জায়গায়ও খুঁজে পাবেন আপনি, সেখানে হয়তো রিগ্রেশন ইকুয়েশনটাই চাওয়া আছে। আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা তো এখন পারবেন, আমি যেহেতু শিখিয়ে দিছি আপনারা পারবেন, আপনারা আপনাদের মতো করে অঙ্কটা করবেন, ধীরে ধীরে করবেন, দেখবেন অঙ্ক মিলে গেছে। ওকে, কেউ কিছু বলবেন? না স্যার, এটাই বলতে চাইছি, এটা কোরিলেশন কোএফিশিয়েন্ট চাইছে এখানে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং ওইটা আপনার প্রযোজ্য না, আপনারা সরাসরি ইকুয়েশন বের করবেন। আচ্ছা, এখানে স্যার বইয়ের গুলো প্র্যাকটিস করলেই কি হবে এই কোরিলেশনের অঙ্ক? আমি মনে করি তাই, বইয়েরটা প্র্যাকটিস করলে বইয়েরটা হুবহু না আসলেও ওই টাইপেরই আসবে। এখানে একটা অঙ্ক আছে, এটা কিন্তু সেই র্যাঙ্কস কোরিলেশন কোএফিশিয়েন্ট বা স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশনের একটা অঙ্ক। এখানে দেখেন এইটাও মনে হয় কোনবার পরীক্ষায় আসছে যতদূর মনে পড়ে। অঙ্কটা একটু দেখেন যে আপনাদের খেয়াল আছে মনে হয় র্যাঙ্কস কোরিলেশনের বিষয়টা। আমি একটু আচ্ছা এইটাও মনে হয় আপনাদের সবই আপনাদের বইতে আছে, আমি বই থেকেই সব এখানে নিয়ে নিচ্ছি আর কি। তাই এখানে অঙ্কটা বলছে কি, আমরা জানি র্যাঙ্কস কোরিলেশন কোএফিশিয়েন্টটা সাধারণত আপনাদের বইতে যেটা দেওয়া আছে দুটো প্রোডাক্ট বা দুটো জিনিসের বা দুইজন মানুষের কোয়ালিটেটিভ জাজমেন্টের কম্পারিজন। তা এখানে হচ্ছে কি টু জুস টেস্টার্স, মানে জুস বা রস বিভিন্ন হয়, যেমন আপেলের হতে পারে, অরেঞ্জের হতে পারে, এইরকম যে জুস গুলো আছে এগুলো টেস্টার্স র্যাঙ্কড দ্য 8 bottles of wine as follows। এখানে 8 বোতল ওয়াইন আছে, A B C D E F G H।
টেস্টার এক্স এবং টেস্টার ওয়াই, মনে করেন দুইজন ব্যক্তিকেই দেওয়া হলো টেস্ট করতে, তাহলে একজনের যদি এক্স হয় আর একজন যদি ওয়াই হয়, তাহলে এক্স বলছে তাকে যে র্যাঙ্কিংটা করলো, এই র্যাঙ্কিংটা দিল এইভাবে যে হাইয়েস্ট দিল ডি কে, লোয়েস্ট দিল সি কে, এ কে দিল 3, বি কে দিল 7। আমি জানি না এখানে এইটা বলে নাই যে হায়ার র্যাঙ্ক কি ভালো কোয়ালিটি মিন করছে না হায়ার র্যাঙ্ক খারাপ কোয়ালিটি মিন করছে, এটা আমাকে এখানে মনে হয় বলা নেই কথাটা। সেটাতে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা ধরে নিতে পারেন। আপনি মনে করেন যে যাকে বেশি দেওয়া হয়েছে সেই ভালো, তাহলে প্রথমটাতে ডি হবে সবচেয়ে ভালো। আবার কেউ যদি মনে করেন যে না, যে 1 পাইছে সেই ভালো, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু দুটোই কিন্তু একইভাবে ধরবেন। এইটা যদি মনে করেন যে সবচেয়ে ছোট নাম্বারটাই ফার্স্ট, তাহলে এইটার ক্ষেত্রেও সবচেয়ে ছোটটাকে ফার্স্ট ধরবেন, কিন্তু একটাকে বড় সংখ্যাকে ভালো ধরবেন, আবার আর একটাকে বড় সংখ্যাকে খারাপ ধরবেন, তাহলে কিন্তু অঙ্কে গোলমাল হয়ে যাবে। দুটোকে একই রকম ধরতে হবে। তাহলে এইটাকে যদি আমি ধরে নিই যে সবচেয়ে বেশি মার্কিং যাকে দেওয়া আছে সেইটাই এক্সেলেন্ট, এখানে তাহলে বি তে যাচ্ছে এক্সেলেন্ট। তা এইভাবে আমি কোয়ালিটি এই দুটো লাইন লিখলাম। লেখার পরে তারপরে আমরা জানি ডি এর মান বের করতে হয়। ডিটা কি? দুটো র্যাঙ্কিং এর ডিফারেন্স। তাহলে এক্স মাইনাস ওয়াই, 3 থেকে 3 বাদ দিলে 0, 7 থেকে 8 বাদ দিলে -1, 1 থেকে 2 বাদ দিলে -1, 8 থেকে 7 বাদ দিলে +1, 5 থেকে 4 বাদ দিলে +1। এইভাবে এই ডি এর মানটা বের করলাম। করার পরে আমরা জানি যে একটা ডি স্কোয়ার বের করতে হয়। তার মানে এই যে ডি এর মানগুলোর প্রত্যেকটার স্কোয়ার করেন, এইগুলো বের হয়ে গেল। ডি স্কোয়ারের আবার একটা যোগফল বের করতে হয়। দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, এই যে ডি স্কোয়ার সমান 6। আর n = 8 কেন? কারণ 8টা স্যাম্পল আছে এখানে, এ বি সি ডি এফ জি এইচ। তাহলে এই ফর্মুলা থেকে আমি পাচ্ছি 0.929। হোয়াট ডাজ ইট মিন? আপনাকে শুধু এখান থেকে কোরিলেশন কোএফিসিয়েন্টটাই বের করতে বলছে, অতএব এইটাই অ্যান্সার। কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণত যেটা বলে সেটা হচ্ছে যে কমেন্টস অন ইওর অ্যান্সার। তাহলে এটার উপরে যদি আমি কমেন্টস করতে যাই তাহলে কি বলবো? আপনারা জানেন যে আমরা -1 থেকে +1 পর্যন্ত রেঞ্জটা কনসিডার করি। এইটা প্রায় 1 এর কাছাকাছি। 1 এর কাছাকাছি মানে হচ্ছে যে হ্যাঁ, দুই টেস্টারের যে টেস্ট রেজাল্ট সেগুলো সামঞ্জস্যপূর্ণ। প্রথম টেস্টার যেটাকে ভালো বলছে, সাধারণভাবে দ্বিতীয় টেস্টারও সেটাকে ভালো বলছে। প্রথম টেস্টারকে যেটাকে খারাপ বলছে, দ্বিতীয় টেস্টারও সেটাকে খারাপই বলছে। এইরকম একটা ট্রেন্ড আছে। যেহেতু এটা 1 এর কাছাকাছি কিন্তু 1 না, 1 না হওয়ার কারণে হচ্ছে এক্স্যাক্টলি কিন্তু না। যেমন দেখেন টেস্টার এক্স ডি কে বললো 8, কিন্তু টেস্টার ওয়াই এটাকে 7 বললো। খুব বেশি ডিফারেন্স কিন্তু হচ্ছে না, কিন্তু 8 বললো বি কে, যেখানে টেস্টার এক্স এইটাকে আবার 7 বলছে। অর্থাৎ ভালোকে ভালো বলা, দুটোর ভিতরে একটা ট্রেন্ড কিন্তু আমি পাচ্ছি। 7 কে 8 করলো বা 8 কে 7 করলো, এটা কিন্তু খুব বেশি ডেভিয়েশন না, মানে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ যে হ্যাঁ দুইজনাই ভালোটাকে ভালো বলার, একটা বা খারাপটাকে খারাপ র্যাঙ্কিং করছে। সেই জন্যই এটা কিন্তু প্রায় +1 এর কাছাকাছি। অতএব দুই টেস্টারের টেস্ট রেজাল্ট সামঞ্জস্যপূর্ণ। আশা করি বোঝা গেছে। লিখতে হবে স্যার, স্ট্রং পজিটিভ কোরিলেশন লিখতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ লিখবেন। যদি আপনাকে এটা কিন্তু বলে নাই, এখানে শেষ করে দিল কেন? আপনাকে চাচ্ছে কি ফাইন্ড স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর দিস ডাটা গিভিং ইওর অ্যান্সার টু 3 ডেসিমাল প্লেসেস। এই যে 3 ঘর পরে যে দিয়ে দিলাম, কিন্তু মেক কমেন্টস অন দ্য রেজাল্ট এটা কিন্তু বলে নাই। যদি ওইটা বলতো তাহলে কিন্তু ওই কথাগুলো, ওই যে আপনি যেটা বললেন এগুলো বলতে হতো। ঠিক আছে, এটা আপনারা কি বলতে হবে সেটাও শিখে রাখবেন, কারণ মনে রাখবেন যে আপনাদের ক্ষেত্রে ওইটাও দেওয়া হবে। আর একটা অঙ্ক আছে, দিস ইজ দ্য লাস্ট প্রবলেম অফ দিস চ্যাপ্টার। এখানে এটা কিসের? এ কোম্পানি ইজ বিল্ডিং এ মডেল ইন অর্ডার টু ফোরকাস্ট টোটাল কস্ট বেসড অন দ্য লেভেল অফ আউটপুট। The following data is available for last year. এইটা হচ্ছে আউটপুট আর এইটা হচ্ছে কস্ট। এইটা ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের মতো অঙ্ক। দেখেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে প্রোডাকশন 16,000 ইউনিট, এই যে 3টে শূন্য দেওয়া আছে, 16,000 ইউনিট, 20,000, 23,000, 25,000 এইভাবে ভ্যারি করলো। সঙ্গে সঙ্গে তার কস্টটাও ভ্যারি করবে, যেহেতু তার ভলিউম অফ প্রোডাকশন ডিফারিং। এইটা যদি দেওয়া থাকে, এখন বলছে আপনাকে যে if output is denoted by x,
এইটাকে এক্স ধরে নিচ্ছে and cost by y. You are required to verify that x equal to 240, y equal to এত, xy equal to এত, x square equal to এত, y square equal to এত। এখানে একটা বিষয় একটু আমার মনে হয় গোলমাল আছে, এটা x হবে না, এটা সামেশন x হবে, বুঝছেন? ওই যে এখানে যে x আছে, এখন আমি দেখি যে যোগ করলে আসলে 240 হয় কিনা, এটা মুখে মুখেও করা যায়। 6 3 9 5 14 8 5 19 আর 9 28 7 6 34 36 45, হ্যাঁ ঠিকই আছে, এইটা সামেশনটাই হবে 50। হ্যাঁ আমাদের বইতে সামেশন আছে। হ্যাঁ সামেশন আছে, আমাদের বইতে সামেশন আছে। তাহলে সামেশন আছে, এখানে আমার টাইপিং এ তাহলে ভুলটা হয়েছে, এটা সামেশন হবে। তাহলে এই এখানেও একটা সামেশন হবে, এই তাহলে সামেশন এত এইভাবে গেল, তাহলে সামেশন এক্স। এখন এইটা যদি হয় অলসো ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন আউটপুট এন্ড কস্ট গিভিং ইউর অ্যান্সার টু নিয়ারেস্ট 3 পয়েন্ট ডেসিমাল। এইটা দেখেন, এই অঙ্কটা কিন্তু আপনাদেরকে কি করতে বলছে, এই জিনিসগুলো ভেরিফাই করতে বলছে, তাই না? তার মানে আপনার এইটার উপরে লিখবেন এক্স লিখে এইটা সাজালেন, তারপরে এইটার উপরে ওয়াই লিখলেন, তারপরে এক্স স্কোয়ার মানে এইটার স্কোয়ার, প্রত্যেকটা টার্মের স্কোয়ার করে এখানে লিখবেন, তারপরে এক্স ওয়াই এইটার এটা গুণ করে তারপর পরের কলামে দেবেন, প্রত্যেকটা যোগ করে দেখবেন যে এইটার সাথে মিলে কিনা। তাহলে এটা বুঝতে পারি না এক্স ওয়াই কোনটা স্যার, ইন্ডিপেন্ডেন্ট কস্ট ইন্ডিপেন্ডেন্ট। এটা বুঝতে পারেন নাই কারণ এইটা খুব সহজ ভাবে আপনাকে সহজ করে দেয়, সহজ জিনিস চাই, সেই জন্য বুঝতে পারেন না স্যার। আমি ওই যে কস্ট এখানে ওয়াই ধরছে আর আউটপুট এক্স, এটা বুঝতে পারি। আপনি বলেন এখানে এক্স কোনটা হবে, ওয়াই কোনটা হবে? স্যার কস্ট এক্স হওয়ার কথা না। কেন কস্ট এক্স হবে? কারণ আপনি তো কস্ট কত হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার প্রোডাকশন ভলিউম কত। স্যার উৎপাদন বাড়লে কমলে কস্ট বাড়বে, এইজন্য উৎপাদন হচ্ছে আমাদের ইয়ে হবে স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন তো? স্যার কস্ট কম বেশির উপর আমার আউটপুটটা বের হচ্ছে না 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 না, আউটপুটের উপর কস্ট। আপনি ময়দা কতটুকু লাগাবেন তার উপরে তো পাউরুটি কয়টা হবে নির্ভর করবে, তাই না? এবং সেই অনুযায়ী তার কস্ট পড়বে, ঠিক আছে? তাই এইটা দেখি আমার আবার ওকে, তা ওই সেই জন্য এই এখন ক্লিয়ার তো? এখন ক্লিয়ার তো? স্যার এখন ক্লিয়ার। আচ্ছা একটু লাইনে থাকে, আমি একটা ফোন আসছে একটু। হ্যাঁ, আবার আমাদের ফোনটা আসছিল আমাদের আইসিএম এরিয়া করতেন তো সিনিয়র শ্রদ্ধেয় আমাদের এক স্যারের কাছ থেকে। ওকে, তাহলে এইটা বুঝতে পারছেন তো অঙ্কটা? তাহলে সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা শোনেন, এই অঙ্কটাই আপনাকে নিচে এইভাবে দিল না, সোজা বলে দিল। ভেরিফাই কিভাবে করব এটা তো বললেন না স্যার। ভেরিফাই করবেন আপনি অঙ্কটা করে দেখবেন যে এটার সাথে মিললো কিনা।
যদি মিলে তাহলে বলবেন যে ইয়েস ভেরিফাইড। কোনটার সাথে মিললো কিনা? এই যে যেমন আপনি এইটা যোগ করবেন, যোগ করলে যদি দেখেন 240 হয়েছে তাহলে মনে করবেন এটা ভেরিফাই। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু অঙ্কটা অন্যভাবে আপনাদের কাছে দিতে পারে, সেটা হচ্ছে যে এই সমস্ত কিছুই ভেরিফাই করতে বলবে না, সোজা বলবে ফাইন্ড দ্য রিগ্রেশন ইকুয়েশন, ব্যাস শেষ। তার মানে তো বুঝতে পারবেন যে আপনি কি করতে হবে। ক্লিয়ার তো? হ্যাঁ, তখন এইগুলো সব বের করতে হবে, বি এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, তারপরে ইকুয়েশনটা বের করতে হবে। আবার এইভাবে দিতে পারে যে in a month if the output is suppose, এখানে যে ফিগারটা নেই, মনে করেন 30,000 ইউনিটস, হোয়াট উড বি দ্য কস্ট? দেখেন এখানে কিন্তু 30 নাই, তাই না? আমি বললাম কোন এক মাসের প্রোডাকশন যদি 30,000 ইউনিট হয় তাহলে কস্ট কত হবে, তখন কি করবেন? স্যার রিগ্রেশন ইকুয়েশন বের করে পরবর্তীতে ওখানে রিগ্রেশন ইকুয়েশন তখনও বের করতে হবে। তখন কিন্তু আমি হয়তো বলবো যে আপনার কাছে আমি রিগ্রেশন ইকুয়েশন চাচ্ছি না, আমি চাচ্ছি যে যদি আউটপুট 30,000 ইউনিট হয় তাহলে কস্ট কত হবে, এবং সেক্ষেত্রে আমি এইরকম 30,000 না লিখে 30 লিখে 3টে শূন্য দিয়ে দিলাম। ইফ দ্য আউটপুট লেভেল ইজ 30,000 ইউনিট, হোয়াট উড বি দ্য কস্ট? আপনি আবার কিন্তু ওই যে 30,000 ইকুয়েশনের ভিতর বসাই দেন না, দেবেন শুধু 30। যেহেতু ইকুয়েশনটা বেরোবে, এই ইকুয়েশনটা আমি বের করবো এই 3টে শূন্য বাদ দিয়ে, তারপরে ইকুয়েশনটা দাঁড় করাবো। অতএব ওখানে ওই 30,000 ফুল ফিগার লেখার দরকার নাই, শুধু 30 লিখলেই বেরোবে। ঠিক, আবার যেটা বেরোবে সেইটাও ইন 1000 বেরোবে। ক্লিয়ার? আরো কোনো সমস্যা নাই তো? স্যার আরেকবার বলেন 30টা আমরা কোথায় বসাবো স্যার, এটা একটু আরেকটা বলুন। ওই যে ইকুয়েশন যেটা বেরোবে, আপনি ইকুয়েশন বের করার সময় এইগুলো এক্স এর মান নেবেন, এইগুলো ওয়াই এর মান নেবেন, তাই না? জি। কিন্তু এই 3টে শূন্য তো আর তখন নিচ্ছেন না। না স্যার। সুতরাং আপনি যখন 30,000 আমি বলবো তখন ওই 3টে শূন্য বাদ দিয়ে শুধু 30টা ইনসার্ট করবেন ইকুয়েশনের ভিতরে। জি স্যার। ঠিক আছে, ওকে ওকে। লাস্ট স্লাইডে কি আছে আমরা একটু দেখি। এইটা আরেকটা প্রবলেম দেখা যাচ্ছে, ইফ দ্য রিগ্রেশন ইকুয়েশন লিঙ্কিং আউট এন্ড দ্য কস্ট। ও আচ্ছা, আগের অঙ্কটারই, কিন্তু আগের অঙ্কটার উপরে ফার্দার আরেকটা এক্সটেনশন দিয়েছে। ওই আগের অঙ্কটারই আমার ধারণা যে আগের অঙ্কটারই ইকুয়েশন এইটা, যদিও কিছু বলা নেই। ইফ দ্য রিগ্রেশন ইকুয়েশন লিঙ্কিং আউটপুট এন্ড কস্ট, ওই যে আগের অঙ্কটা যেটা, সেটা যদি এইটা হয়, আপনারা এটাও ভেরিফাই করতে পারেন। ওখান থেকে অঙ্কটা করবেন, করে দেখবেন যে দশমিকের, হ্যাঁ হতে পারে যে 43.05, তাতে কিছু আসে যায় না, দেখবেন যে মোটামুটি এইরকম হয়েছে কিনা। হুইচ অফ দ্য ফলোইং কমেন্টস ইজ আর কারেক্ট? আপনি দেখেন এখন এইগুলো ট্রু আর ফলস, এটা আপনাকে বলতে হবে। আমার মনে হচ্ছে যে আমি চেয়েছিলাম যে আজকে নেক্সট ফোরকাস্টিংটা শুরু করব, কিন্তু যা অবস্থা দেখছি হয়তো শুরু করা যাবে না। আমাকে হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে ক্লাসটা টার্মিনেট করতে হবে। আচ্ছা দেখেন, ফর এভরি এক্সট্রা ইউনিট প্রডিউসড কস্ট উইল বি রাইজ বাই 43। সত্য না মিথ্যা? মিথ্যা স্যার। কেন? সত্যটা কি হবে? 10 হবে স্যার, স্লোপ 10 হবে। সবার কাছে ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। স্যার এখানে x এর মানটার উপর ডিপেন্ড করবে স্যার। না না, এই যে 10 বিটা হচ্ছে, আমি বুঝিনি, আরেকবার বলবেন? বলছে যে আমি যদি একটা বেশি ইউনিট প্রডিউস করি তাহলে কস্ট কতটুকু বাড়বে, এটাকে মার্জিনাল কস্ট বলে। এইসের ভাষায়, কস্টিং এর ভাষায় মার্জিনাল কস্ট বলে। মার্জিনাল কস্ট কিন্তু এই যে এইটা, এই যে বি এর মানটা 10। অর্থাৎ দেখেন, আপনি দেখেন, আপনার যদি এই এক্স এর মান 0 হয় তাহলে ওয়াই এর মান কত? 0। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 0 হবে স্যার। না, ওয়াই এর মান 43 হবে স্যার। এটা কি মিন করে? তার মানে আপনি যখন কোনো প্রোডাকশন করবেন না তখনও আপনার খরচ আছে 43। জি স্যার। যদি আপনি 1 ইউনিট প্রডিউস করেন 53, তাহলে স্যার 53 হবে। 53 কত বাড়লো? 10 টাকা। 10। তাহলে 1 ইউনিটের জন্য 53, 2 ইউনিটের জন্য স্যার 20 টাকা, তাহলে হচ্ছে 63 কত বাড়লো? 10, তাই না? তার মানে প্রতি ইউনিটের জন্য 10 করে বাড়ছে, তাই তো? এইটাই হচ্ছে মার্জিনাল কস্ট। এই যে এখানে তাহলে 10 থাকলে এটাকে ট্রু বলতাম। ক্লিয়ার? জি স্যার।
2 নাম্বার ইভেন উইথ আর জিরো আউট, এই 10টা তো এখানে লেখা না, কিন্তু 43 হ্যাঁ সেই জন্যই ওটা মিথ্যা। এতে যে স্টেটমেন্টটা দিয়েছে এটা সত্য না। আপনাকে বলছে যে ট্রু অর ফলস, এই যে ইজ আর কারেক্ট, আপনাকে জিজ্ঞাসা করতেছে যে এই স্টেটমেন্ট গুলো সত্য কিনা। আপনি এ নাম্বারে বলবেন নট কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ। বি নাম্বারে ইভেন উইথ জিরো আউটপুট দেয়ার উইল বি কস্ট অফ 43,000। ট্রু স্যার, জিরো আউটপুট হইলে কস্ট কি 43,000 হয়? ট্রু স্যার, ট্রু, এটা ট্রু। এখানে 3টে শূন্য দিয়ে আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করছে, কিন্তু অঙ্কে তো আসলে 3টে শূন্য আছে, তাই না? সেজন্য দিস ইজ ট্রু। ফর এভরি এক্সট্রা 1000 ইউনিট প্রডিউসড কস্ট উইল রাইজ বাই এভারেজ 10,000। ট্রু অর ফলস? ট্রু স্যার এটা। ট্রু। আপনি 2 জায়গায় 3টে শূন্য বাদ দিয়ে দেন, তার মানে কি হবে 1, এখানে হবে 10। আমরা তো জানি যে 1 ইউনিট বাড়ানো মানে এখানে 10 বাড়ে, তাই না? আচ্ছা এটা আচ্ছা একটু লাইনে থাকেন, আমি একটু দেখি। সমস্যা হয়েছে কি, এই কোভিড এর টাইমে এই অনলাইন সব শুরু হওয়াতে এখন আর রাত দিন নাই, বুঝছেন? এই যে আপনাদের এটা শেষ করে আমার ম্যানেজিং ডিরেক্টর মিটিং এর টাইম দিয়েছে এরপরে, ওই জন্যই আজকে ক্লাসটা একটু শর্ট করছি। আবার এই যে এখনো অফিসিয়াল ফোন আসলো, আমি বললাম যে ঠিক আছে দেখি সবকিছু শেষ হইলে আপনাদের ফোন দেবো, এইভাবেই চলছে আর কি। এই যে তাহলে এটা বুঝতে পারলেন, দিস ইজ ট্রু। এখন ডি নাম্বারে যান। For every extra unit produced, costs are likely to increase by 53. না স্যার, False. ফলস হবে। Incorrect. কারণ এটা 10 হবে। When 1000 units are produced, the costs are likely to be কত? যদি 1000 ইউনিট প্রডিউস করেন কস্ট কত হবে? 10,000, স্যার এটা ট্রু হবে। হ্যাঁ? ট্রু স্যার, No? স্যার কেন? স্যার এখানে 1000 ইউনিট। yes sir, 10,000 and then 43. কেন 43 কিভাবে দেখি তো? স্যার এই 10 এর সাথে গুণ হবে স্যার 1000 ইউনিট। কেন 1000 হবে না তো? স্যার x এর মান হচ্ছে আমাদের x এর মান 1 হবে তো এখানে। Sir, x এর মান 1000. কেন? এটা ট্রু হবে স্যার। So 1000 units produced sir, x এর মান তো 1000 into x, তার মানে স্যার হচ্ছে 10,000 কিন্তু x এর মান 1000 হবে কেন? Sir, স্যার, এটা তো unit, এটা তো cost না, স্যার। ডাইরেক্ট বলে দিছি 1000 into এটা আমরা unit, একটু স্যার। প্রবলেমটাই যাই। এখানে x কোনটা, এটা না? জি স্যার। এটা 16000, তার মানে কি 16? স্যার এখানে তো বলে দিছে যে এখানে 00 আছে, বাট ওখানে তো ডাইরেক্ট বলে দিছে 10,000 ইউনিটস। না 10,000 1000 units, sorry. না এটা 1000 ইউনিটস, তাই না? হ্যাঁ, এখানে স্যার হবে 10। এটা স্পেসিফাইড স্যার, এটা তো আবার এই যে এটা পরে শূন্য আর দিতে হবে না তো স্যার নাকি? কেন না? এইটাও তো তাই, এইটাও তো স্পেসিফাইড। এইটা দেখেন আর এখানে সেটা উপরে লেখা আছে 16000 ইউনিটস, এইটা হলো 16000 ইউনিটস। তা 16000 ইউনিটস যদি আমি 16 ধরি, তাহলে 1000 ইউনিটস এখানে 1 ধরতে হবে। জি স্যার। যদি 1 হয় তাহলে 53, এখানে যদি 53 থাকতো বা 53,000 থাকতো তাহলে আমি একটু ট্রু ধরতাম। জি স্যার, আপনি রাইট স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি আসলে বের করে রেখেছিলাম, পারলাম না, আজকে এইটাকে শুরু করতে চেয়েছিলাম, আমি এখন ক্লোজ করতে বাধ্য হচ্ছি আমার একটা অফিসিয়াল মিটিং এর জন্য। তা আমরা আগামী ক্লাসে এটা শুরু করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তা আজকে বিদায় ঠিক নিই। আছে স্যার, সমস্যা নাই।